নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা। আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষ প্রায়শই উপেক্ষা করে, কিন্তু এই উপেক্ষার জন্য তাদের যে মূল্য দিতে হয় তা হলো তাদের মনের শান্তি, তাদের মর্যাদা এবং কখনো কখনো তাদের পুরো জীবন। আমরা সবাই মনে করি যে সবচেয়ে বড় বিপদ বাইরে লুকিয়ে আছে, একজন শত্রু, একজন প্রতিদ্বন্দ্বী, একজন ঈর্ষান্বিত প্রতিবেশী বা অফিসের কোনো প্রতিদ্বন্দ্বী। কিন্তু চাণক্য নীতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটি বলে যে সবচেয়ে বড় বিপদ বাইরে নয়, বরং ভেতরেই থাকে। বাইরের শত্রুকে এড়ানো যায় কারণ সে দৃশ্যমান, কিন্তু একজন ঘরোয়া শত্রু অলক্ষ্যে আপনার শিকড় কেটে ফেলে। কল্পনা করুন যখন আপনার নিজের পরিবারের কেউ, যার সাথে আপনি খাবার ভাগ করে খান এবং একই ছাদের নিচে ঘুমান, যাকে আপনি নিজের বলে মনে করেন, সেই আপনার শত্রু হয়ে ওঠে। তারা আপনার প্রতিটি কথাকে বিকৃত করে, আপনার দুর্বলতা খুঁজে বের করে এবং আক্রমণ করে। সেই মানুষটির কি হয়? সে ভেঙে পড়ে, সে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং কি করবে তা বুঝে উঠতে পারে না। তাই আজ আমি আপনাদের চাণক্যের সেই অমূল্য নীতিমালার সাথে পরিচয় করিয়ে দেব, যা শুধু রাজাদের জন্যই নয়, বরং এমন প্রত্যেক সাধারণ মানুষের জন্যও প্রযোজ্য যাদের নিজেদের ঘরেই কোনো ঘনিষ্ঠ শত্রু রয়েছে। আজ আমরা প্রথমে সেই সুস্পষ্ট লক্ষণগুলো নিয়ে আলোচনা করব যা আপনার ঘরের শত্রু থাকার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, যে কারণে আপনার আপনজনেরাও আপনার শত্রু হয়ে ওঠে। তৃতীয়ত, চাণক্যের সেই 10টি কৌশল যা আপনাকে আপনার আপনজনের বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করবে। চতুর্থত, ইতিহাস থেকে এমন কিছু উদাহরণ যেখানে এক অভ্যন্তরীণ শত্রু একটি গোটা রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। পঞ্চমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই গোপন রহস্য যা একমাত্র চাণক্যই জানতেন, কিভাবে দেশের শত্রুকে নিজের আপন করে নিতে হবে, একে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বন্ধুরা, এটি শুধু আপনাদের জন্য একটি ভিডিও নয়, এটি চাণক্য নীতির সেই জ্ঞান যা সবচেয়ে দুর্বল ব্যক্তিকেও একজন যোদ্ধায় রূপান্তরিত করতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। কেন একজন ঘরোয়া শত্রু সবচেয়ে বিপজ্জনক? বন্ধুরা, প্রথমে এটা বোঝা জরুরি যে কেন একজন ঘরোয়া শত্রু একজন বহিরাগত শত্রুর চেয়ে এতটা বেশি বিপজ্জনক। আসুন প্রতিটি কারণ গভীরভাবে আলোচনা করা যাক। প্রথম কারণ, সে আপনার সেই সব গোপন কথা জানে যা আপনি দুনিয়া থেকে লুকিয়ে রেখেছেন। একজন বহিরাগত শত্রু শুধু জানে আপনি কোন গাড়ি চালান, কত টাকা আয় করেন বা আপনার বাহ্যিক দুর্বলতাগুলি কী। কিন্তু একজন ঘরোয়া শত্রু জানে রাতে কিসে আপনার কান্না পায়, কিসে আপনার রাগ হয়, কিসে আপনি নিয়ন্ত্রণ হারান, আপনার সবচেয়ে বড় ভয় কি, আপনার সবচেয়ে বড় নিরাপত্তাহীনতা কি। আর যখন শত্রুর কাছে এই সমস্ত তথ্য থাকে, তখন সে উপযুক্ত মুহূর্তে বিষ ঢেলে দেয়। দ্বিতীয় কারণ, সে আপনারই আপনজন, তাই তাকে বিশ্বাস করা সহজ। ভাবুন তো, রাস্তায় কোনো অপরিচিত লোক যদি আপনাকে জিজ্ঞেস করত কিসে আপনার কষ্ট হচ্ছে, আপনি কি তাকে বলতেন? না, তাই না? কিন্তু তুমি তোমার ভাই, বাবা মা, চাচা, বন্ধুর সাথে সব কিছু ভাগ করে নাও। আর এই বিশ্বাস, এই সরলতাকেই তোমার ভেতরের শত্রু অস্ত্র হিসেবে ব্যবহার করে। তৃতীয় কারণ, তারা মানসিকভাবে আক্রমণ করে, শারীরিকভাবে নয়। বাইরের কোনো শত্রু আক্রমণ করলে তারা তাৎক্ষণিক আঘাত হানবে, তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং লোকেরা দেখবে যে তুমি আহত। কিন্তু তোমার ভেতরের শত্রু তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। প্রতিদিন তারা এমন একটি তীর ছোড়ে যা অদৃশ্য কিন্তু ক্ষতকে আরও গভীর করে তোলে। তোমার আত্মবিশ্বাস টলতে শুরু করে, তুমি প্রতিটি কাজে নিজেকে সন্দেহ করতে শুরু করো। আর এটাই তোমার ভেতরের শত্রুর সবচেয়ে বড় সাফল্য, তোমার মনকে পরাজিত করা। চতুর্থ কারণ, সমাজে তোমাকে অসম্মান করার ক্ষমতা তাদের আছে। বাইরের শত্রু যতই বড় হোক না কেন, তারা তোমার পরিবারের ভেতরের বিশৃঙ্খলা সম্পর্কে জানে না, কিন্তু তোমার ভেতরের শত্রু জানে ভেতরে কি চলছে। তারা এমন গুজব ছড়াতে পারে যা দিয়ে তারা তোমাকে সবার সামনে প্রকাশ করে দিতে পারে। আপনার নিজের আত্মীয় স্বজনের মাঝেও আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনি এমন মিথ্যে কথা তৈরি করতে পারেন যা লোকেরা সহজেই বিশ্বাস করবে, কারণ তা আপনার নিজের মুখ থেকেই আসছে। চাণক্য বলেন যে কোনো রাজ্য বাইরের আক্রমণে ধ্বংস হয় না, বরং রাজপ্রাসাদের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের দ্বারা ধ্বংস হয়। একই কথা প্রতিটি বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে শত্রুরা প্রিয়জনের ছদ্মবেশে থাকে। আপনার নিজের বাড়ির ভেতরের শত্রুকে চেনার 10টি স্পষ্ট লক্ষণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি আপনার নিজের বাড়ির ভেতরের এমন কাউকে কিভাবে চিনবেন? কখনো কখনো আমরা ভালোবাসা ও স্নেহে অন্ধ হয়ে যাই। আমরা ভাবি, না, আমার নিজের লোকেরাই আমার সাথে এমনটা করতে পারে না। কিন্তু চাণক্য বলেন, চিনতে শেখুন, কারণ চেনাটাই হলো প্রথম প্রতিরক্ষা। সুতরাং এখানে 10টি স্পষ্ট লক্ষণ দেওয়া হলো। প্রথম লক্ষণ, আপনার সাফল্যে ঈর্ষা।
যখন আপনি কোনো নতুন সাফল্য অর্জন করেন, চাকরি পান, পদোন্নতি পান বা একটি বাড়ি কেনেন, তখন সাধারণ মানুষ আপনাকে অভিনন্দন জানায়। তারা সঠিক হোক বা না হোক, আপনার বাড়ির ভেতরের শত্রু আপনাকে অভিনন্দন জানায় না। তাদের মুখে একটি অদ্ভুত ভাঁজ পড়ে এবং চোখে বিরক্তি স্পষ্টভাবে ফুটে ওঠে। সে আপনার বাবা মাকে বলতে পারে, ও তো হঠাৎ করেই সবকিছু পেয়ে গেল, আমি তো অনেক পরিশ্রম করেছি। অর্থাৎ আপনার সাফল্য তার কাছে একটা কাঁটার মতো। দ্বিতীয় লক্ষণটি হল আপনার ব্যর্থতায় লুকানো আনন্দ। আপনি যখন কোনো কিছুতে ব্যর্থ হন, তখন শত্রু বাইরে থেকে দুঃখ পাওয়ার ভান করে, আরে কি বাজে অবস্থা। কিন্তু আপনি যদি খেয়াল করেন, দেখবেন তার চোখে মুখে একটা ঝিলিক দেখা যায়। তার কথাগুলো সহানুভূতিপূর্ণ, কিন্তু তার কণ্ঠস্বরে হালকা কৌতুকের ভাব থাকে, কারণ তার ব্যর্থতা তার অহংকারকে সমর্থন যোগায়। সে ভাবে, হ্যাঁ, আমিই ঠিক ছিলাম, এটা বিশেষ কিছু না। তৃতীয় লক্ষণ হল প্রতিবার আপনার কথার ভুল মিথ্যা করা। এটা একটা খুব সূক্ষ্ম কৌশল। ধরুন আপনি আপনার পরিবারকে বললেন, আমার মনে হয় আমাদের এই টাকাটা আরও বুদ্ধি করে ব্যবহার করা উচিত। এটা একটা সাধারণ পরামর্শ ছিল, কিন্তু শত্রু গিয়ে অন্য কাউকে বলে, দেখুন ও আমাদের সবাইকে অশিক্ষিত বলছে, যেন আমরা কিছুই জানি না। এর মানে হল সে প্রতিটি ছোটখাটো বিষয়কে অতিরঞ্জিত করে, যা পরিবারে উত্তেজনা সৃষ্টি করে। চতুর্থ লক্ষণ হল তুচ্ছ বিষয়ে ঝগড়া উস্কে দেওয়া। পারিবারিক শত্রু শুধু একজনের সাথে সরাসরি ঝগড়া করে না, তার দক্ষতা হল দুজনের মধ্যে ফাটল ধরানো। যেমন সে তার মাকে বলে যে তার পুত্রবধূ আপনার সম্পর্কে এটা সেটা বলেছে, তারপর সে তার পুত্রবধূকে বলে যে তার শাশুড়ি আপনার নামে অভিযোগ করেছে। এরপর সে পাশে দাঁড়িয়ে ঝগড়াটা উপভোগ করে। এটাই তার মানসিক অসুস্থতা। সে মানসিক চাপ ছাড়া বাঁচতে পারে না। পঞ্চম লক্ষণ হল আপনার ব্যক্তিগত বিষয় ছড়িয়ে দেওয়া। আপনি তাকে আপনার মনের সব কথা বলেন, কোনো পারিবারিক সমস্যা, কোনো আর্থিক সংকট, কোনো মানসিক দ্বিধা। পরের দিন একই ঘটনা ঘটে আপনার চাচার বাড়িতে, আপনার পাড়ায় বা আপনার অফিসে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল যখন আপনি অন্য ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে তারা কিভাবে জানতে পারল, তখন তারা বলে যে তারা আপনাকে তাদের নিজেদের পরিবারের কথা বলছিল, এবং তখন আপনি বিব্রত বোধ করেন। ষষ্ঠ লক্ষণ আপনার সামনে হাসা এবং আপনার পিছনে ষড়যন্ত্র করা। এটি একটি দ্বিমুখী কৌশল। যখন আপনি আশেপাশে থাকেন, তখন তারা দারুণ স্নেহ দেখায়, ভাই তুমিই আমার সবকিছু, দিদি আমি তোমার চেয়ে আর কাউকে বিশ্বাস করতে পারি না। কিন্তু যেই মাত্র আপনি মুখ ফেরান, তারা অন্যদের কাছে ফিসফিস করে কথা বলতে শুরু করে। সে পরিবারের প্রত্যেক সদস্যের কাছে আপনার বিরুদ্ধে বিষ ছড়াতে শুরু করে, আর শেষ পর্যন্ত যখন ঝগড়া শুরু হয়, সেই প্রথম হস্তক্ষেপ করতে ঝাঁপিয়ে পড়ে। ভাইয়েরা কেন ঝগড়া করবে? এটাই আসল মূল কারণ। সপ্তম লক্ষণ ক্রমাগত আপনার সাথে নিজের তুলনা করা এবং নিজেকে শ্রেষ্ঠ দাবি করা। একজন পারিবারিক শত্রু আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। সে সব কিছুর সমালোচনা করবে। আমরা এটা 5 বছর আগেও করেছি। আমাদের ছেলে 10ম শ্রেণীতে মাত্র 90% পেয়েছে, তুমি পেয়েছো মাত্র 70। দেখো আমাদের কত সম্পদ আছে। বাস্তবে সে ক্রমাগত আপনাকে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনি কিছুই নন এবং সেই সব কিছু। এটাই তার হীনমন্যতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য আপনাকে ছোট করার মধ্যেই সে নিজের শক্তি খুঁজে পায়। অষ্টম লক্ষণ মিথ্যা এবং গুজব ছড়ানো। যখন সরাসরি আঘাত করার ঝুঁকি থাকে, তখন সে মিথ্যার আশ্রয় নেয়। যেমন ছড়ানো, সে দাবি করে যে আপনি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত দেননি। সে দাবি করে যে আপনার একটি অবৈধ ব্যবসা আছে। সে দাবি করে যে আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন। আর যখন আপনি তাকে কারণ জিজ্ঞাসা করেন, সে বলে, আমি তো কিছুই বলিনি। মানুষ নিজেই গল্প বানিয়ে নেয়। নবম লক্ষণ সে প্রতিটি সুযোগে আপনাকে ছোট করার চেষ্টা করে। যখনই কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে, পার্টি বা পারিবারিক সমাবেশ হয়, সে আপনাকে অপমান করার কোনো সুযোগই ছাড়ে না। সে হয় আপনাকে পুরনো কোনো বিষয় নিয়ে খোঁচা দেবে, অথবা আপনার নতুন কোনো দুর্বলতা প্রকাশ করে দেবে। সে আপনাকে পরিবারের অন্য সদস্যদের কাছে এমনভাবে উপস্থাপন করে যে লোকেরা ভাবে ওর থেকে দূরে থাকো, সে যে কোনো কিছু করতে পারে। দশম লক্ষণ পরিবারের অন্য সদস্যদের আপনার বিরুদ্ধে উস্কে দেওয়া। এটি সবচেয়ে বিপজ্জনক লক্ষণ, এবং এটি রাতারাতি ঘটে না। এটি কয়েক মাস ধরে ধীরে ধীরে করে ওঠে। একদিন সে তার মাকে বলে, তোমার ছেলে শুধু টাকার পেছনে ছোটে, সে তোমার কথা ভাবে না। পরের দিন সে তার বাবাকে বলে, তুমি ওকে সব কিছু দিয়েছ, ও আমার সাথে অন্যায় করেছে। তৃতীয় দিন সে তার ভাইকে বলে, তোমার ভাই তোমার পকেট মারছে, আর সে এটা দিন রাত করে। ফলস্বরূপ একদিন পুরো পরিবার আপনার উপর রেগে যায়, আর আপনি টেরও পান না যে কি ঘটছে। চাণক্যের সূত্র অনুযায়ী যে বাড়িতে এই 5টি বৈশিষ্ট্য থাকে, তা হল ঈর্ষা, পরচর্চা, গুজব, তুলনা এবং বিষয়কে বিকৃত করা, সেই বাড়িতে একজন অনুপ্রবেশকারী, একজন শত্রু রয়েছে। কেন আমাদের আপনজনেরাই আমাদের শত্রু হয়ে ওঠে? এটা শোনার পর আপনার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন আসছে, কেন আপনজনেরাই নিজের শত্রু হয়ে ওঠে? আমরা তো এতটা খারাপ নই যে সবাই আমাদের ঘৃণা করবে। তাহলে কারণটা কি?
প্রথম কারণ হলো ঈর্ষা, যা দ্রুত বিষে পরিণত হয়। সবচেয়ে বড় কারণ হলো হিংসা। সে আপনাকে উন্নতি করতে, উপার্জন করতে এবং মর্যাদা অর্জন করতে দেখে। আপনার সন্তানেরা ভালো করছে আর সেভাবে, এটা আমি কেন পেলাম না? ঈশ্বর কেন এই ব্যক্তিকে এত কিছু দিলেন? আর একদিন এই ঈর্ষা এতটাই তীব্র হয়ে ওঠে যে তার চোখ আপনার সাফল্য দেখতে পারে না। সে আপনার পতন কামনা করতে শুরু করে। এটা এতটাই সূক্ষ্ম যে প্রথমে আপনি ভাবেন এটা ভালোবাসা ছিল, কিন্তু পরে আপনি বুঝতে পারেন যে এটা আদৌ ভালোবাসা ছিল না, কেবল একটি ভান ছিল। দ্বিতীয় কারণ হলো স্বার্থপরতা, যা নিজের জন্য সবকিছু দাবি করে। কিছু মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর হয়। তারা মনে করে পৃথিবীটা তাদের কেন্দ্র করে ঘুরবে। যখন আপনি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেন না, উদাহরণস্বরূপ আপনি তাদের টাকা দেননি, আপনি তাদের কথা শোনেননি, তখন তারা রেগে যায়। আপনি যদি তাদের কাজ না করেন, তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। আপনি আগে কি করেছিলেন তা তারা মনেও রাখে না। তাদের শুধু মনে থাকে যে এই ব্যক্তি আমাকে একবার সাহায্য করেনি, আর এখন সে আমার শত্রু। তৃতীয় কারণটি হল নিয়ন্ত্রণের ক্ষুধা। কিছু মানুষ সব কিছুর উপর নিয়ন্ত্রণ চায়, বাড়ি, চেয়ার, রিমোট, ব্যাংক ব্যালেন্স। আর যখন তারা দেখে যে আপনি তাদের নিয়ন্ত্রণে নেই, যে আপনি তাদের কথা একেবারেই মানেন না, তখন তাদের অহংবোধে আঘাত লাগে। আর একটি আহত অহংবোধ একজন ব্যক্তিকে শত্রুতে পরিণত করে। তারা আপনাকে ভেঙে ফেলতে চায় শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। চতুর্থ কারণ হল হীনমন্যতা। এটি খুবই মজার। অনেক মানুষই মনের গভীরে হীনমন্যতায় ভোগে। তারা মনে করে যে তারা যথেষ্ট বিশেষ নয়, তাদের মধ্যে কিছু একটির অভাব রয়েছে। এই দুঃখ লুকানোর জন্য তারা অন্যদের ছোট করতে শুরু করে। যখন আপনি বড় হন, এই হীনমন্যতা আরও জোরে চিৎকার করে ওঠে, দেখুন, এই ব্যক্তি আপনার চেয়ে ভালো, আপনি কিছুই না। আর সেই কষ্ট এড়ানোর জন্য তারা আপনার বিরুদ্ধে চলে যায়। পঞ্চম কারণ হল লোভ, বিশেষ করে সম্পত্তি এবং অর্থের প্রতি। যেখানেই জমি, সম্পত্তি, উত্তরাধিকার বা ভাগাভাগি থাকে, সেখানেই প্রিয়জনদের মধ্যে যুদ্ধ শুরু হতে বাধ্য। এটা সবচেয়ে বেশি দেখা যায় চাচা, ভাতিজা, ভাই এবং সৎ ভাই বোনদের মধ্যে। পৃথিবী দেখেছে কিভাবে এক টাকার জন্য বছরের পর বছরের ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যেতে পারে। চাণক্য একদম ঠিক বলেছেন, যেখানে লোভ এবং যখন ঈর্ষা বাসা বাঁধে, তখন প্রিয়জনেরাও অচেনা হয়ে যায়। ষষ্ঠ কারণ হল মানসিক অসুস্থতা, আত্মনুগ্নতার প্রবণতা। হ্যাঁ, আমি স্পষ্ট করেই বলছি, কিছু মানুষ অন্যদের অসুখী করতে আনন্দ পায়। কেউ কাঁদলে তবেই তারা শান্তিতে ঘুমোতে পারে। তারা তাদের চারপাশের দ্বন্দ্বের মধ্যেই শক্তি খুঁজে পায়। একেই আত্মনুগ্নতা বলা হয়। এগুলোকে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলা হয়। আপনি এই ধরনের মানুষদের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, তারা কখনোই বদলাবে না, কারণ এটাই তাদের আসল স্বভাব। চাণক্যের 10টি শ্রেষ্ঠ রচনার মধ্যে 4টি। আপনার ভেতরের শত্রুকে উন্মোচন করুন। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি আপনার শত্রুকে চিহ্নিত করেছেন, আপনি কারণগুলো বুঝেছেন। এখন প্রশ্ন হলো, আপনার কি করা উচিত? কিভাবে টিকে থাকবেন? কিভাবে জিতবেন? চাণক্য 10টি অমর কৌশল দিয়েছেন। এগুলো রাজাদের জন্য হলেও আজও সমান কার্যকর। প্রথম কৌশল, নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। যদি কোনো শত্রু আপনাকে রাগিয়ে দেয়, তবে নীরব থাকাই সবচেয়ে বড় বিজয়। যখন কোনো ঘরোয়া শত্রু আপনাকে গালিগালাজ করে, উত্ত্যক্ত করে এবং আপনার অতীতের ভুলগুলো তুলে ধরে, তখন সে শুধু এটাই চায় যে আপনি চিৎকার করুন, অভিশাপ দিন এবং ভাঙচুর চালান। কারণ পরিবারের বাকি সদস্যরা আপনার রাগের ভিডিও দেখে ভাববে যে দোষটা আপনারই। তাই প্রথম এবং সবচেয়ে কার্যকর কৌশল হল নীরবতা। যখন সে আপনাকে বলবে যে আপনি কিছুই না, তখন শুধু হাসুন এবং চুপ থাকুন। নিজের ঘরে যান, গান শুনুন বা বাইরে হাঁটতে যান, কিন্তু কোনো জবাব দেবেন না। প্রতিটি নীরবতা তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন আপনি নীরব থাকবেন, তখন আপনি নিয়ন্ত্রণে থাকবেন, আর যারা নিয়ন্ত্রণে থাকে তারাই জেতে। দ্বিতীয় কৌশল, আপনার রাজ্য নিজের কাছেই রাখুন। আপনার শত্রুকে আপনার গোপন কথা জানতে দেবেন না, নইলে ধ্বংস নিশ্চিত। ভাই, এটাই সবচেয়ে বড় ভুল। আমরা আমাদের পরিবারের সবাইকে আমাদের মনের কথা, আর্থিক অবস্থা, সম্পর্কের দ্বন্দ্ব, ব্যবসার গোপন কথা বলি, আর তারপরই অন্যায় হয়েছে বলে চিৎকার করি। চাণক্য বলেন, বাড়িতে শত্রু না থাকলেও সবার সাথে নিজের গোপন কথা ভাগ করে নিও না। আর যখন জানতে পারবে যে শত্রু আছে, তখন তাদের শুধু ততটুকুই বলো যতটুকু একটি সংবাদপত্র বলতে পারে। তোমার পরিকল্পনা, দুর্বলতা এবং ভয়কে তোমার হৃদয়ের ভাণ্ডারে তালাবদ্ধ করে রাখো। তৃতীয় কৌশল, প্রমাণ ছাড়া অভিযোগ করো না। প্রমাণ ছাড়া শত্রুকে আক্রমণ করা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। ধরো, তুমি জানো তোমার চাচা তোমার নামে মিথ্যা ছড়াচ্ছেন। এখন তুমি তাকে সরাসরি একটি সভায় ডেকে বললে, তুমি একজন মিথ্যাবাদী, তুমি আমার নামে বদনাম করেছ। কি হবে? তিনি অস্বীকার করবেন আর তুমি বোকা বনে যাবে। তাই প্রথমে প্রমাণ সংগ্রহ করো, তার রেকর্ড করো, সম্ভব হলে একটি স্ক্রিনশট নাও, একজন তৃতীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখো।
যখন তোমার কাছে অকাঠ্য প্রমাণ থাকবে তখন সঠিক মুহূর্তে পরিবারের সবার সামনে তাকে কোণঠাসা করো। তিনি যতই অস্বীকার করুন না কেন, তার মিথ্যা ফাঁস হয়ে যাবে এবং প্রমাণটি তোমার ঢাল হয়ে উঠবে। চতুর্থ কৌশল, কখনো সরাসরি লড়াইয়ে জড়াবেন না, কৌশলগতভাবে লড়াই করুন। পরিকল্পনা ছাড়া শত্রুকে আক্রমণ করা বোকামি। একজন ঘরোয়া শত্রু সরাসরি লড়াই চায়। সে চায় আপনি নিজেকে খোলা ময়দানে উন্মুক্ত করে দিন। যেখানে আপনি রাগান্বিত এবং সে শান্ত, সেখানে আপনি হেরে যাবেন। কিন্তু যদি আপনি কৌশল করেন, প্রথমে কার সাথে কথা বলবেন, কি বলবেন, কখন কি বলবেন এবং কখন চুপ থাকবেন, তাহলে আপনি তার ফাঁদ থেকে রক্ষা পাবেন। এটাই চাণক্যের কৌশল। ধীরে ধীরে শান্তভাবে পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদাভাবে বুঝিয়ে বলুন। নাম উল্লেখ না করে ধীরে ধীরে আপনার কষ্টের কথা বলুন। যখন সবাই একজুট হবে তখন আপনাকে কিছুই করতে হবে না। পঞ্চম কৌশল, যেখানে বিষ আছে সেখানে দূরত্বই প্রতিষেধক। যে আপনাকে বারবার কষ্ট দেয় তার থেকে দূরত্বই সর্বোত্তম প্রতিকার। যদি কেউ আপনাকে বারবার কষ্ট দেয়, কোনো কথা শুনতে না চায়, তাহলে দূরত্ব বজায় রাখুন। যদি একই বাড়িতে থাকেন তাহলে আলাদা ঘরে থাকুন, ভিন্ন সময়ে খান, কম কথা বলুন। যদি বাইরে যেতে হয় বাইরেই থাকুন। কেউ কেউ বলবে এটা অন্যায়, কিন্তু আমি বলি আপনার মনের শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। যদি আপনার ঘরে একটি বিষধর সাপ থাকত, আপনি কি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেন? না, আপনি হয় তাকে তাড়িয়ে দিতেন, নয়তো আত্মহত্যা করতেন। আপনি বেরিয়ে আসবেন। আপনার ঘরোয়া শত্রুর ক্ষেত্রেও একই কথা। ষষ্ঠ কৌশল, আপনার শক্তি সঞ্চয় করুন, স্বার্থপর লড়াইয়ে জড়াবেন না। যে যুদ্ধে আপনার কোনো লাভ নেই তাতে জড়ানো অর্থহীন। একজন ঘরোয়া শত্রু এক সপ্তাহে 5টি নতুন ফ্রন্ট খুলে ফেলবে। কোনো পুরনো বিষয়, কোনো নতুন গুজব, কোনো আত্মীয়ের বিষয়, কোনো আর্থিক বিবাদ। আপনি যদি প্রতিটি বিষয়ে জড়িয়ে পড়েন তবে দিন-রাত লড়াই করতে থাকবেন এবং আপনার শক্তি নিঃশেষ হয়ে যাবে। চাণক্য বলেন, সেই লড়াইগুলোই বেছে নিন যা সত্যিই আপনার উপকারে আসে, বাকিগুলো তুচ্ছ। কথাগুলো উপেক্ষা করুন, মনোযোগ দিয়ে শুনবেন না। সবকিছুর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনি যত চুপ থাকবেন সে তত আতঙ্কিত হবে। সপ্তম কৌশল, আপনার লক্ষ্য কখনো ভুলবেন না। শত্রু আপনাকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু একজন সফল ব্যক্তি লক্ষ্যে অবিচল থাকেন। ঘরের শত্রু একটিই কাজ করে, সে আপনার মনোযোগ আপনার লক্ষ্য থেকে সরিয়ে তার চক্রান্তের দিকে নিয়ে যেতে চায়। সে চায় আপনি সারা রাত ধরে শুধু এটাই ভাবতে থাকুন যে সে কি ভুল বলেছে, তাকে কি উপযুক্ত জবাব দেওয়া যায়, আর আপনার জীবনের প্রতিটি দিন যেন এই চিন্তাতেই কেটে যায়। অথচ আপনার উচিত আপনার চাকরি, ব্যবসা, পড়াশোনা, পরিবারের দিকে মনোযোগ দেওয়া। এজন্যই আমি বলি, একটি কাগজে আপনার জীবনের 3টি সবচেয়ে বড় লক্ষ্য লিখে ফেলুন। প্রতিদিন সকালে সেগুলো পড়ুন, আর যখনই ওই বদমাশটার উপর আপনার রাগ হবে, নিজেকে জিজ্ঞেস করুন, এই রাগ কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে? যদি না হয় তাহলে থেমে যান এবং কাজে লেগে পড়ুন। অষ্টম কৌশল, ভেতর থেকে ভেঙে পড়লেও কখনো নিজেকে দুর্বল দেখাবেন না। চাণক্যের সূত্র, শত্রু আপনার দুর্বলতার ওপর আক্রমণ করে। আপনি যদি আপনার দুর্বলতা লুকিয়ে রাখেন তবে তারা পরাজিত হয়। ঘরের শত্রু আপনার কান্না, আপনার ভেঙে পড়া অবস্থা, আপনার দুশ্চিন্তা দেখে আনন্দ পায়। যেই মুহূর্তে সে জানতে পারবে আপনি রাতে কাঁদেন, পরদিন সকালে সে আপনাকে ঠিক একই জিনিস দিয়ে আক্রমণ করবে। তাই একটা কথা বুঝুন, ভেতর থেকে ভেঙে পড়লেও এমন ভাব দেখাবেন না যেন আপনি হাসছেন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি শক্তিশালী। বাইরে একটু হেঁটে আসুন, নতুন কোনো শখ বেছে নিন, গ্রামে গিয়ে নাচুন। তাকে দেখিয়ে দিন যে তার কোনো কৌশলই আপনাকে টলাতে পারবে না। যখন আপনাকে শক্তিশালী মনে হবে, তার সব চক্রান্ত ব্যর্থ হবে, কারণ শত্রু একজন দুর্বল শিকারের খোঁজে থাকে। কৌশল নম্বর 9, আপনার অগ্রগতি দিয়ে তাকে চপেটাঘাত করুন। চাণক্য সূত্র, শত্রুর ঈর্ষাকে আপনার সাফল্যের জ্বালানি হতে দিন। এটি সবচেয়ে বুদ্ধিদীপ্ত কৌশল। প্রতিশোধ নেওয়ার জন্য কিছুই করবেন না, শুধু তার ঈর্ষাকে পুঁজি করুন। সে আপনাকে নিচে নামাতে চায়, আপনি আরও উপরে উঠবেন। সে আপনার কঠোর পরিশ্রমের দিকে আঙুল তুলবে, আর আপনি আরও কঠোর পরিশ্রম করবেন। সে আপনার দারিদ্র্য নিয়ে হাসবে, এত ধনী হয়ে যান যে সে হাসা থামাতেই পারবে না। মনে রাখবেন, প্রতিটি সাফল্যই তার মুখে একটি চপেটাঘাত। এবং আপনি যা করতে পারেন তার মধ্যে সেরা কাজটি হল কিছু না করে তাকে উত্ত্যক্ত করতে থাকা। শুধু আপনার কাজে কঠোর পরিশ্রম করুন, কাজটি নিষ্ঠার সাথে নীরবে করুন, এবং একদিন আপনার সাফল্য তার সামনে তুলে ধরুন। সেদিন তার মুখ দেখার মতো হবে। কৌশল নম্বর 10, শেষ এবং সবচেয়ে গভীর কৌশল, তাকে আপনার শিক্ষক বানান। এ কথা শুধু চাণক্যই বলতে পারতেন। সে বলে, শত্রুই শ্রেষ্ঠ শিক্ষক ভাই। এটা ভাবার মতো একটা বিষয়। যে ব্যক্তি তোমাকে কষ্ট দিচ্ছে সে তোমাকে কি শেখাচ্ছে?
সে তোমাকে শেখাচ্ছে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। সে তোমাকে শেখাচ্ছে কিভাবে নিজের গোপন কথা লুকিয়ে রাখতে হয়। সে তোমাকে শেখাচ্ছে কিভাবে যুদ্ধ না করেই জয়ী হতে হয়। সে তোমাকে রাগ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছে। সে তোমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে। সে তোমাকে ধূর্তত শেখাচ্ছে। সুতরাং বাস্তবে সে তোমার শত্রু নয়, বরং একজন নিষ্ঠুর শিক্ষক। আর একবার যখন তুমি এটা শিখে যাবে, তখন তুমি শুধু তাকেই নয়, জীবনের প্রতিটি প্রতিবন্ধকতাকেও জয় করতে পারবে। ইতিহাসের 5টি পাতা যেখানে তোমার নিজের লোকেরাই তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমরা একা নই, ইতিহাস এমন উদাহরণে পরিপূর্ণ। মহাভারত, কৌরব এবং পাণ্ডবেরা। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল পাণ্ডব ও কৌরবরা, যারা ছিল জ্ঞাতি ভাই, একই গোত্রের একটি যৌথ পরিবার। কিন্তু দুর্যোধন এতটাই ঈর্ষান্বিত ছিল যে সে নিজের ভাইদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল। সে একটি কাঠের বাড়ি তৈরি করেছিল। যখন তারা মারা যায়নি, তখন সে তাদের রাজ্য দখল করে নিল। শেষে কি হয়েছিল? পুরো বংশটি ধ্বংস হয়ে গিয়েছিল। শিক্ষা: যদি কোনো পরিবারের মধ্যে ঈর্ষা এবং স্বার্থপরতা জন্মায়, তবে তা সবাইকে গ্রাস করে। রামায়ণ, কৈকেয়ী ও মন্থরা। রাম ছিলেন একজন আদর্শ পুত্র এবং আদর্শ ভাই, কিন্তু তার নিজের সৎ মা কৈকেয়ী বোন বা মামা নয়, বরং দাসী মন্থরা তাদের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। এর ফলে রামকে 14 বছরের জন্য বনে নির্বাসিত করা হয়েছিল। রাজা দশরথের মৃত্যুতে পুরো পরিবার শোকের সাগরে ডুবে গিয়েছিল। শিক্ষা: পরিবারের সবচেয়ে ছোট সদস্যও হুমকি হতে পারে যদি তার মন বিষে পূর্ণ থাকে। চাণক্য ও নন্দবংশ। যখন চাণক্য চন্দ্রগুপ্তকে সম্রাট বানানোর পরিকল্পনা করছিলেন, তখন সবচেয়ে বড় সমস্যা ছিল বাইরের শত্রুরা নয়, বরং রাজা নন্দের নিজের রাজসভার ভেতরের বিশ্বাসঘাতকেরা। এই বিশ্বাসঘাতকেরা চাণক্যের কাছে রাজা নন্দের দুর্বলতা প্রকাশ করে দিয়েছিল। নন্দবংশের পতন হয়েছিল। স্বয়ং চাণক্য চন্দ্রগুপ্তকে শিক্ষা দিয়েছিলেন, নিজের লোকদের চিনে রাখো, কারণ শত্রু শুধু বাইরেই নয়, তিনি মাঝখানে বসেন। তো বন্ধুরা, আজকের চাণক্য নীতি আমাদের শিখিয়েছে যে সবচেয়ে বড় যুদ্ধ তরবারি দিয়ে নয়, বরং আমাদের আপনজনদের বিশ্বাসঘাতকতার মাধ্যমেই হয়। ঘরোয়া শত্রুকে চেনাটাই সবচেয়ে বড় বিজয়। এবং আমরা 10টি লক্ষণ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি কেন আমাদের আপনজনেরাই আমাদের শত্রু হয়ে ওঠে। আমরা চাণক্যের 10টি অমর কৌশল শিখেছি, নীরবতা থেকে শুরু করে আমাদের লক্ষ্যে মনোনিবেশ করা পর্যন্ত। এবং হ্যাঁ, আমরা দেখেছি কিভাবে আমাদের শত্রুদের শিক্ষক হিসেবে ব্যবহার করে আমরা আরও শক্তিশালী হতে পারি। মনে রাখবেন ভাই, একজন ঘরোয়া শত্রু আপনাকে কেবল তখনই পরাজিত করতে পারে যদি আপনি আত্মসমর্পণ করেন। যদি আপনি চাণক্যের নীতি গ্রহণ করেন, শত্রু যতই ষড়যন্ত্র করুক না কেন, শেষ পর্যন্ত আপনিই জিতবেন। কারণ চাণক্য নীতির মূল মন্ত্র হল, যেখানে সত্য, ধৈর্য এবং কৌশল থাকে, সেখানে শত্রুর অস্তিত্ব থাকে না। যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল চাণক্য নীতিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের জীবন পরিবর্তনকারী নীতিগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এছাড়াও আপনি যদি কখনো বাড়িতে একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানান আপনি কিভাবে এটি সামলেছিলেন। কোন চাণক্য নীতিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমি প্রতিটি মন্তব্য পড়ব। ধন্যবাদ। পরবর্তী চাণক্য নীতিতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত জয় চাণক্য, জয়। সাবস্ক্রাইব নাও হ্যাপিনেস উইথ অভিজিৎ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।